টু মাই ইউটিউব চ্যানেল মাই ক্রেজি ক্লাস। আজ আমরা সরলরেখা সংক্রান্ত বেশ কতগুলি থিওরি বা সূত্র জানব এবং সেই সংক্রান্ত কতগুলি অঙ্ক আমরা সমাধান করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা দুটি প্রদত্ত সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করব, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। তো আমরা প্রথমে দুটি সরলরেখা কনসিডার করব। ধরো y ইকুয়ালস টু m1x প্লাস c1 একটি সরলরেখা এবং y ইকুয়ালস টু m2x প্লাস c2 অপর একটি সরলরেখা। আমরা দুটি সরলরেখা কনসিডার করলাম। এখন অনেকে প্রশ্ন তুলতে পারে বা প্রশ্ন আসতে পারে যে স্যার, সরলরেখার সাধারণ আকার ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে আপনি কেন এই বিশেষ আকারটিকে ব্যবহার করছেন? দেখো, আমরা জানি সরলরেখার সাধারণ আকার x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখানে এই যে সরলরেখা, এই সরলরেখাকে কিন্তু আমরা এই যে একটা আকার, বিশেষ আকার y ইকুয়ালস টু m1x বা y ইকুয়ালস টু mx প্লাস c অর্থাৎ প্রবণতা ছেদিতাংশ আকারে আমরা সরলরেখাগুলো লিখেছি। তো যে কোনো সরলরেখা আমরা কিন্তু এই আকারে আমরা পরিবর্তন করতে পারি বা চেঞ্জ করতে পারি। দেখো কিভাবে লিখবো, y ইকুয়ালস টু by ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস ax মাইনাস c। এবার আমরা যদি b দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? দেখো, মাইনাস a বাই b ইন্টু x প্লাস এখানে দেখো কি আছে, মাইনাস c আর এই b দিয়ে ভাগ হবে। তো এটাকে আমরা যদি এই মাইনাস a বাই b এটাকে যদি আমরা m বলি, তো mx প্লাস এইটাকে আমরা মনে করো এটাকে আমরা b বললাম বা ক্যাপিটাল c বললাম, বিও বলতে পারি, ক্যাপিটাল c বললাম। তো দেখো আমরা কিন্তু y ইকুয়ালস টু mx প্লাস c ক্যাপিটাল c আকারে আমরা এই সরলরেখাটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারলাম, পরিবর্তন করতে পারলাম। তো যে কোনো সরলরেখাকে কিন্তু আমরা এরকম সরলরেখার বিশেষ বিশেষ আকার আমরা কিন্তু সেই আকারে পরিণত করতে পারি। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমরা সরলরেখার এই দুটো আকারকে আমরা নিয়েছি এবং আমরা দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করার যে সূত্র সেটা আমরা কিন্তু এখন শিখব। দেখো, মনে করো এটাই অক্ষদ্বয়। আমি তোমাদের বারবার বলেছি যে আমি যখন এরকম অক্ষদ্বয় সমতলের উপরে আমি অক্ষদ্বয় কনসিডার করব, তোমরা বুঝে নেবে যে স্ট্যান্ডার্ড অক্ষদ্বয় যেমন হয়, অর্থাৎ এটা ও, x, এটা y, এটা x ড্যাশ, এটা কিন্তু y ড্যাশ। তো আমরা এখন মনে করো এই দুটো সরলরেখা, একটি সরলরেখা মনে করো AB, আর একটি সরলরেখা মনে করো CD। এই দুটো সরলরেখা মনে করো আমরা তাদের জ্যামিতিক প্রকাশ এভাবে আমরা কনসিডার করলাম। মনে করো এটা এই দুটো সরলরেখা এরকম। তাহলে দেখো, আমাদের এই দুটো সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল, এটাকে আমরা মনে করো থিটা, এটাকে মনে করো থিটা। থিটাটা আমরা একটু বড় করে লিখব। এবার আমাকে কি করতে হবে, যে এই দুটো সরলরেখা আমাদের দেওয়া আছে, আমাদের এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা কোণ সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, আমরা মনে করলাম যে এই এবি সরলরেখা ধনাত্মক x অক্ষের সঙ্গে থিটা 1 অ্যাঙ্গেল করছে এবং এই যে সিডি সরলরেখা এটা ধনাত্মক x অক্ষের সঙ্গে থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করছে। অর্থাৎ এই দুটো সরলরেখা ধনাত্মক অক্ষ OX এর সঙ্গে থিটা 1 এবং থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করেছে, আমরা ধরে নিলাম। এবার দেখো, আমরা কিন্তু এখানে দেখো y ইকুয়ালস টু mx প্লাস c। তো m1 কিন্তু এখানে যে y ইকুয়ালস টু m1x প্লাস c1, এখানে কিন্তু m1 কিন্তু প্রবণতা, এবং সেই প্রবণতা আমরা কি লিখতে পারি, যেহেতু সরলরেখাটি ধনাত্মক x অক্ষের সঙ্গে থিটা 1 অ্যাঙ্গেল করেছে, তো এটাকে আমরা লিখতে পারি tan থিটা 1। একেবারে সেম ওয়েতে একই ভাবে আমরা দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে প্রবণতা m2 সেটা কিন্তু আমরা লিখতে পারি tangent অফ থিটা 2। এটা কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখো, তোমরা যদি যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এই যে বর্ধিত কোণ, এটা এখানে দেখো থিটা 1, দেখো এই যে একটি ত্রিভুজ কনসিডার করো, এই যে ত্রিভুজের এই বাহুটাকে আমরা বর্ধিত করেছি, তো বহিস্থ অ্যাঙ্গেল থিটা, তো বিপরীত
কোণের অন্তস্থ কোণদ্বয় থিটা এবং থিটা টু। তো আমরা এখান থেকে ক্লাস 8 তোমরা 8 বা 9 এই উপপাদ্য তোমরা শিখেছিলে। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে থিটা প্লাস থিটা টু অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়ালস টু এই বহিস্থ কোণটি হবে অর্থাৎ থিটা 1। এখান থেকে আমরা দেখো থিটা সমান এখান থেকে আমরা লিখতে পারি থিটা 1 মাইনাস থিটা 2। তো এটা লেখার পরে আমরা তো এবার দেখো আমরা tan থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি। tan থিটা ইকুয়ালস টু হবে tan থিটার জায়গায় আমরা মানটা বসিয়ে দেব থিটা 1 মাইনাস থিটা 2। এবার তোমরা ত্রিকোণমিতির একটি থিওরি tan a মাইনাস b, এটা কিন্তু আমরা জানি tan a মাইনাস tan b। তোমরা যারা জানো তারা ভালো, আর যারা জানো না তারা আপাতত সূত্রটা জেনে নাও। যখন ত্রিকোণমিতি তোমরা পড়বে তখন কিন্তু তোমাদের এটা তোমরা শিখে যাবে। এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি tan থিটা 1 মাইনাস tan থিটা 2 বাই 1 প্লাস tan থিটা 1 ইন্টু থিটা 2। এবার দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তো আমরা কি পাবো দেখো m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটা আমরা পেলাম। এবার দেখো দুটো সরলরেখা AB এবং CD তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা থিটা ধরেছিলাম। এখানে ছবি আমি যেভাবে এঁকেছি সেখানে তোমরা বুঝতে পারছো যে থিটাটা কিন্তু এখানে স্থূলকোণ নয়, সূক্ষ্মকোণ। তো স্থূলকোণ কিন্তু এইটা, অর্থাৎ AB এবং CD সরলরেখাদ্বয়ের মধ্যে এই অ্যাঙ্গেলটা হতে পারে সূক্ষ্মকোণ, অথবা আমার এই অ্যাঙ্গেলটাও কিন্তু হতে পারে। তো এই অ্যাঙ্গেলটা মানে এখানে ছবি অনুসারে স্থূলকোণটা কি হবে দেখো, টোটাল এখান থেকে এই পর্যন্ত এক সরলকোণ। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা থিটা মাইনাস করি তাহলে কিন্তু এই সরলরেখা দ্বয়ের মধ্যে যে স্থূলকোণটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো তোমরা যদি থিটার জায়গায় 180 ডিগ্রি মাইনাস থিটা বসাও, এখানে tan থিটা এর স্থলে তোমরা কি বসাবে 180 মাইনাস থিটা। তো আলটিমেট তোমরা এখান থেকে কিন্তু পাবে tan 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা। তো tan থিটা হবে, আর দেখো এটা দ্বিতীয় পদে থাকছে, দেখো 180 ডিগ্রি তার থেকে মাইনাস থিটা মানে দ্বিতীয় পদে চলে যাচ্ছে। তো দ্বিতীয় পদে কিন্তু ট্যানটা নেগেটিভ, তখন আমার tan থিটা ইকুয়ালস টু মাইনাস অফ দিস হবে। তো আলটিমেট আমরা কি পেলাম, আলটিমেট কিন্তু আমরা পেলাম যে tan থিটা ইকুয়ালস টু পেলাম প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এবার দেখো প্লাস যখন আমরা প্লাসের মানটা যখন আমরা নেব, অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু প্লাস অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তখন আমরা কিন্তু ওই দুই সরলরেখাদ্বয়ের মধ্যে যে সূক্ষ্মকোণ সেটা আমরা পাবো। আর যখন আমরা মাইনাস চিহ্নটা নেব তখন ওই দুই সরলরেখাদ্বয়ের মধ্যে স্থূলকোণ যেটা সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা দুটি সরলরেখার মধ্যে আমরা নির্ণীয় কোণ বা দুটি সরলরেখার মধ্যে যে কোণটা তৈরি হবে সেটা কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। তো আমরা যদি এই সংক্রান্ত একটি অঙ্ক করি, তো দেখো আমি এখানে কিন্তু দুটি সরলরেখা কনসিডার করেছি। এই দুটি সরলরেখাদ্বয়ের মধ্যে অ্যাঙ্গেল কি হবে বা কোণ কি হবে সেটা আমরা কিন্তু নির্ণয় করব। তো আমরা কি করব দেখো, আমরা প্রথমে আমরা y এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ y ইকুয়ালস টু mx আকারে পরিণত করতে হবে। তো প্রথম সরলরেখা 7x মাইনাস 4y ইকুয়ালস টু 0, এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে 4y ইকুয়ালস টু কিন্তু 7x হবে। তো এখান থেকে আলটিমেট তোমরা y ইকুয়ালস টু পাবে 7/4x। তো m1 কিন্তু এখানে আমাদের m1 কিন্তু আমরা এখানে লিখি m1 ইকুয়ালস টু আমরা পেলাম 7/4। দ্বিতীয় এই সরলরেখা থেকে দেখো আমরা কি পাচ্ছি -11y ইকুয়ালস টু -3x - 2। তো এখান থেকে 11 ইকুয়ালস টু আমরা পাবো 3 + 2/11, অর্থাৎ এখানে কিন্তু আমরা m2 অর্থাৎ প্রবণতা দ্বিতীয় সরলরেখা আমরা পেলাম
3/11। এইবার এই দুই সরলরেখার মধ্যে আমাদের কোণ নির্ণয় করতে হবে। তো কোণ যদি থিটা হয় তো tan থিটা ইকুয়ালস টু আমরা জানি m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আমরা প্রথমে প্লাস চিহ্নটি কনসিডার করব, তারপরে মাইনাস চিহ্নটি কনসিডার করব। তো মাইনাস, তো m এর মান কত হবে 7/4 মাইনাস 3/11 বাই 1 প্লাস 7/4 ইন্টু 3/11। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তো আলটিমেট পাবে 1। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো সরল করবে 1 পাবে। তো এখান থেকে দেখো tan π/4 মানে 1। তো থিটা ইকুয়ালস টু কত হবে, tan থিটা ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারবো tan থিটা ইকুয়ালস টু tan π/4 অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/4। অর্থাৎ এই দুই সরলরেখা দ্বয়ের মধ্যে আমরা সূক্ষ্মকোণ কত হবে π/4 সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। যদি স্থূলকোণের কথা নির্ণয় করতে বলা হয় তখন কিন্তু আবার আমাকে মাইনাস চিহ্নটি কনসিডার করতে হবে, কারণ এই কোণটি কিন্তু সূক্ষ্মকোণ। তো এভাবেই আমরা দুটি সরলরেখা, যে কোনো দুটি সরলরেখা যদি আমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা নির্ণীয় কোণ নির্ণয় করব। তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে স্যার tan θ = 1 সব সময় নাও হতে পারে, তো √7 যদি হয় কি হবে, √3 হলে তো আমরা tan 60 ডিগ্রি লিখতাম, θ = 60 ডিগ্রি আমরা পেয়ে যেতাম। তো এরকম ক্ষেত্রে তোমরা কি করবে, tan θ যখন এরকম বের হবে তোমরা কি করবে, θ = tan ইনভার্স অফ এখানে যেটা থাকবে সেটাই এরকম ভাবে লিখে দেবে। তো এটাই হবে নির্ণীয় অ্যাঙ্গেল বা কোণ। তো এভাবে আমরা দুটি সরলরেখার মধ্যে কোণ নির্ণয় করতে পারি। এবার আমরা দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করব। দেখো দুটি সমান্তরাল সরলরেখা তারা কখনো ছেদ করবে না, তো সেই জন্য দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সবসময় 0। তো আমরা অলরেডি শিখেছি যে দুটি সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তো থিটা ইকুয়ালস টু কি হবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, যেখানে m1 এবং m2 প্রদত্ত সরলরেখা দ্বয়ের প্রবণতা। এবার যদি অ্যাঙ্গেল অর্থাৎ দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে অ্যাঙ্গেল কিন্তু 0 হবে। তো সেক্ষেত্রে tan 0 এখানে থিটার মান যদি 0 আমরা এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু 0 হবে। তো আলটিমেট এখানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এখান থেকে তোমরা m1 মাইনাস m2 ইকুয়ালস টু 0 পাবে। তো এখান থেকে কিন্তু m1 ইকুয়ালস টু m2 পাবে। অর্থাৎ দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কিন্তু প্রবণতা দ্বয় সমান হবে। তো আমরা কিন্তু ক্লাস 9-এ যখন পড়ি তখন কিন্তু দুটি সমান্তরাল সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত শিখেছিলাম। ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। তো দুটি সরলরেখা লম্ব, তো দেখো যদি দুটি সরলরেখা লম্ব হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে। তো tan θ = আমরা জানি m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তোমরা এর মধ্যে জেনে গেছো m1 এবং m2 এগুলো কি, অর্থাৎ সরলরেখা দ্বয়ের প্রবণতা। এবার দেখো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে tan θ কিন্তু আনডিফাইন্ড অর্থাৎ সংজ্ঞাত নয়। তো সেই জন্য আমরা কি করব, এর ইনভার্সটা লিখব, অর্থাৎ tan এর উল্টো cot। তোমরা এগুলো জানো যদিও, m1 মাইনাস m2। এবার দেখো cot থিটা, cot 90 ডিগ্রির মান কিন্তু 0। তো cot 90 ডিগ্রির মান যদি 0 হয় তো এখান থেকে আমরা 1 প্লাস m1 m2 m1 মাইনাস m2 পাবো। এখান থেকে আমরা পাবো m1 ইনটু m2 ইকুয়ালস প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা m1 m2 ইকুয়ালস টু পাবো মাইনাস 1। অর্থাৎ দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল কিন্তু -1 হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটু আগে আমরা প্রমাণ করলাম m1 ইকুয়ালস টু যদি m2 হয় তাহলে কিন্তু সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তো এরপরে আমরা
একটি সরলরেখার সমান্তরাল ও একটি সরলরেখার লম্ব সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা কিন্তু এখন শিখব। ধরো x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সরলরেখার লম্ব কোণ একটি সরলরেখা আমাকে নির্ণয় করতে হবে। তো ধরা যাক যে এই সরলরেখার লম্ব সরলরেখা ক্যাপিটাল X প্লাস ক্যাপিটাল by প্লাস ক্যাপিটাল c ইকুয়ালস টু 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা এটা আমরা ধরলাম। এটাই আমরা সমান্তরাল সরলরেখা ধরলাম। তোমরা ক্লাস 9 এ শিখেছিলে যে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি পাবো আমরা, অর্থাৎ এদের সহগগুলো এই যে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2, এটাই হবে সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত। a1 বাই a2 তোমরা পড়েছিলে, b1 বাই b2 এই দুটো সমান, ক্লাস 9 এ তোমরা শিখেছিলে। এইটা ইকুয়ালস টু আমরা কে ধরলাম, কে ধরি, কে কিন্তু 0 নয়, কে ধরি। তো এখান থেকে a ইকুয়ালস টু আমরা পেলাম a কে, ক্যাপিটাল B ইকুয়ালস টু পেলাম স্মল b কে। তো আমরা যদি এইখানে এই দুটো মান বসিয়ে দেওয়া হয় তো আমরা কি পাবো, আমরা পাবো a কে x প্লাস b কে y প্লাস c ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাবো কে কমন নেব বা কে দিয়ে ভাগ করে দেব। তো কে দিয়ে যদি আমরা প্রত্যেকটি রাশিকে ভাগ করে দিই তাহলে কেমন হবে দেখো, x প্লাস by প্লাস c বাই কে ইকুয়ালস টু 0। এইবার x প্লাস by প্লাস ল্যামডা ধরো এটাকে, অর্থাৎ এখানে আমরা কি বললাম, ল্যামডা ইকুয়াল টু বললাম আমরা c বাই কে। c কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তো সেই জন্য ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট। তো আমরা এটাই পেলাম, এটাই কিন্তু আমরা পেলাম। দেখো কিছুই নয়, যে সরলরেখাটা ছিল সেটাই কিন্তু অ্যাকচুয়াল আছে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মটা পরিবর্তন হয়ে গেছে। তো বুঝতে পারলে যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা যদি আমাকে নির্ণয় করতে বলা হয় তাহলে শুধুমাত্র আমরা কনস্ট্যান্ট টার্মটাকে পরিবর্তন করেই কিন্তু একটি সরলরেখার সমান্তরাল সরলরেখা কিন্তু আমরা পেতে পারি। তো এখন যদি বলা হয় যে মনে করো যে আমাকে বলা হলো যে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0 সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা আমাকে নির্ণয় করতে হবে যে সরলরেখাটি 1,1 বিন্দুগামী, এরকম যদি আমাকে বলা থাকে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0 এই সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কিন্তু আমরা লিখতে পারি 2x প্লাস 3y প্লাস k ইকুয়ালস টু 0, যেখানে k কনস্ট্যান্ট। এবার দেখো এই সরলরেখা যদি 1,1 বিন্দুগামী হয় তো 2 প্লাস 3 প্লাস k ইকুয়ালস টু 0 হবে, তো k ইকুয়ালস টু হবে -5। তো এখানে যদি আমরা এই k এর মানটা আমরা এখানে বসিয়ে দেওয়া হয় 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারি যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা হলো 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0, যে সরলরেখাটি 1,1 বিন্দুগামী। এবার আমরা কোন একটি সরলরেখার লম্ব সরলরেখা সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো। মনে করা যাক x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এই সরলরেখার লম্ব সরলরেখা সমীকরণ আমরা ধরি ক্যাপিটাল ax প্লাস ক্যাপিটাল by প্লাস ক্যাপিটাল c ইকুয়ালস টু 0, এই সরলরেখার লম্ব যে কোনো একটি সরলরেখার সমীকরণ আমরা ধরলাম। এবার দেখো এখান থেকে এর প্রবণতা আমরা কি লিখতে পারি, y ইকুয়ালস টু, তোমরা যদি y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লেখো তাহলে কিন্তু এর প্রবণতা হবে মাইনাস a বাই b, এবং এই সরলরেখার প্রবণতা কত হবে, মাইনাস a বাই b, এটাই হবে। এবং যেহেতু সরলরেখাটায় পরস্পর লম্ব তো সেই জন্য এটা -1 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে একটা মাইনাস প্লাস হবে বাই b স্মল b ইকুয়ালস টু -1। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এটা লিখতে পারি মাইনাস b ক্যাপিটাল B, এখান থেকে আমরা a বাই b ইকুয়ালস টু মাইনাস b বাই a, এটা ইকুয়ালস টু মনে করো k। এইবার এখান থেকে আমরা লিখতে পারবো a ইকুয়ালস টু b কে, b ইকুয়ালস টু মাইনাস a কে, এই মাইনাসটা এখানে লিখো।
তো এটা আমরা লিখতে পারলাম। এইবার এ এবং বি এর মান আমরা এখানে বসিয়ে দেব। এই যে লম্ব সরলরেখা যেটা ধরেছিলাম এখানে আমরা বসিয়ে দেব। তো আমরা কি পাবো দেখো, এর মান যদি বসিয়ে দেওয়া হয় তো বি এক্স কে প্লাস এ ওয়াই কে প্লাস সি ইকুয়ালস টু 0। সরি, এখানে আমরা একটা মাইনাস পাবো, দেখো মাইনাস, তো এটা প্লাস মানে মাইনাস হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি কে দিয়ে আমরা প্রত্যেকটি রাশিকে ভাগ করে দেওয়ার পরে আমরা bx মাইনাস ay প্লাস সি বাই কে পাবো। তো এখান থেকে আমরা দেখো bx মাইনাস ay প্লাস ল্যামডা, এটাকে যেহেতু সি আর কে কনস্ট্যান্ট, তো এটাকে আমরা ল্যামডা ধরলাম, ল্যামডা কনস্ট্যান্ট। তো দেখো আমরা কিন্তু পেলাম যে এই সরলরেখার লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ দেখো কি করেছি, এখানে কি আলটিমেট হয়েছে কি দেখো, যে x এবং y এর সহগ কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেছে এবং একটা মাইনাস চিহ্ন চলে এসেছে, আর c এর স্থানে একটি কনস্ট্যান্ট। তো বুঝতে পারলে যে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে কোনো একটি সরলরেখার লম্ব সরলরেখা যদি নির্ণয় করতে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এই আকারে কিন্তু ধরবো সেই সরলরেখার লম্ব সরলরেখা। তো চলো একটা অঙ্ক করা যাক। ধরো আমাকে বলা হলো যে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এই সরলরেখার লম্ব একটি সরলরেখা নির্ণয় করতে হবে যে সরলরেখাটি 1,1 বিন্দুগামী। তো এই সরলরেখার লম্ব সরলরেখা কি হবে, আমি কি বলেছিলাম, ওরা সূত্রটা কেমন ছিল যে x এবং y এর সব চেঞ্জ হবে, অর্থাৎ 3x আর 2y হবে, যে চিহ্ন রয়েছে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস একটা কনস্ট্যান্ট। এবার দেখো এই বিন্দুটি এই সরলরেখার উপরে বসিয়ে দাও। তো আমরা 3 মাইনাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0 পাবো। তো এখান থেকে কে ইকুয়ালস টু আমরা -1 পেলাম, কে প্লাস কে ইকুয়ালস টু -1 পেলাম। তো আমরা যদি এই সরলরেখায়, অর্থাৎ এই সরলরেখায় কে এর মান আমরা এখানে বসিয়ে দেওয়া হয় তো আমরা কি পাবো, 3x 2y -1 ইকুয়ালস টু 0। তো এটাই কিন্তু আমরা নির্ণয় সরলরেখা নির্ণয় করতে পারলাম। তো যাই হোক, আজ আমরা প্রদত্ত দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে শিখলাম, দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করতে শিখলাম, দুটি সরলরেখার লম্ব হওয়ার শর্ত সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম, এবং একটি সরলরেখা দেওয়া থাকলে তার লম্ব সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয়, তার সমান্তরাল সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো কিন্তু আমরা সব শিখলাম। তো যাই হোক, আজ এই পর্যন্ত। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আরো বেশ কিছু অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আগামী দিনে আমরা সরলরেখার উপরে আরো কিছু অঙ্ক করব। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।